ওকে, আমাদের আজকে হচ্ছে পিএইচপি নিয়ে কথা বলার কথা। পিএইচপি নিয়ে আলোচনা করি আগে। পিএইচপি মূলত একটা হচ্ছে আপনার সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, কথা বুঝতে পারছেন? এখন সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের জন্য, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ লেখার জন্য আইডি লাগে, তারপর এটা রান করানোর জন্য আপনার একটা এই লোকাল মেশিনে হোক বা আপনার লাইভ সার্ভারে হোক একটা সার্ভার ক্রিয়েট করে নিতে হয়। কেমন? তো আমাদের লোকালে আমরা সার্ভার ক্রিয়েট করার জন্য কিছু সফটওয়্যার আছে। যেমন একটা হচ্ছে কি আপনার ক্রস অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার, সেটা হচ্ছে কি আপনার জ্যাম্প। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? ক্রস ব্রাউজার যেটা, সেটা হচ্ছে কি আপনার জ্যাম্প। এটা আপনি উইন্ডোজে চালাইতে পারবেন, লিনাক্সে চালাইতে পারবেন, ম্যাকে চালাইতে পারবেন, যে কোনো ইয়েতে চালাইতে পারবেন। তবে আপনি যদি চান শুধু ইন্ডিভিজুয়াল হচ্ছে লিনাক্সের জন্য, তাহলে আপনি লিনাক্স সার্ভারের জন্য আপনার একটা আছে ল্যাম্প। কেমন? এই যেটা লিনাক্স থেকে আপনি পাবেন এটা ল্যাম্প। আর হচ্ছে ম্যাকের জন্য পাবেন আপনার ম্যাম্প, MAMP ম্যাম্প। এটা হচ্ছে ম্যাকের জন্য। কেমন? এগুলো আপনার ম্যাক অপারেটিং সিস্টেম থেকে সার্চ দিলে পেয়ে যাবেন, আর ওটা লিনাক্স থেকে সার্চ দিলে পেয়ে যাবেন। আর প্রতিটা অপারেটিং সিস্টেমের জন্যই আপনার এই জ্যাম্পটা হচ্ছে পেয়ে যাবেন আপনি। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আছে এটা। দেখেন এই যে এখান থেকে এই যে জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর আপনার ম্যাক। এটা হচ্ছে অ্যাপেলের জন্য আর কি, OS X। কেমন? তিনটার জন্যই তিনটা। আমরা এখানে জ্যাম্পটাই ইউজ করব, কারণ এর আগে আমি আপনাদের জ্যাম্প দেখাইছি কিভাবে ইনস্টল করবেন, কিভাবে এটাকে সার্ভারটাকে রান করবেন। আমি জ্যাম্পটাকে আগেই ইনস্টল করে এখানে ইয়ে করে রাখছি। দেখেন আমি এটাকে কুইট করে ফেলি, আবার নতুন করে এটাকে রান করাই। আপনারা এখানে সার্চ বক্স থেকে সার্চ করবেন, জ্যাম্প লিখে সার্চ করলেই চলে আসবে এটার কন্ট্রোল প্যানেলটা। আমি এটার কন্ট্রোল প্যানেলটা ইয়ে থেকে নিচ্ছি, সি ড্রাইভ থেকে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও আবার নতুন করে যেহেতু পিএইচপি করাচ্ছি আজকে আমরা, পিএইচপি তো এটার এই জ্যাম্পটা ইনস্টল করলে আপনার অটোমেটিক্যালি পিএইচপিটা ইনস্টল হয়ে যাবে। জ্যাম্প ইনস্টল করাই হচ্ছে কি আপনার পিএইচপিকে ইনস্টল দেওয়া। এই যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল থেকে এটা চালু করে অ্যাপাচি মাইস্কেল এই দুটাকে স্টার্ট করে দিবেন। কেমন? অ্যাপাচি মাইস্কেল দেন হচ্ছে আপনার এই যে এখানে htdoc নামক যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের ভিতরে হচ্ছে কি আপনার, আমি আপনাদের গ্রুপের নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিই, HSLAL303। কেমন? এই একটা ফোল্ডার ক্রিয়েট করলাম আপনাদের গ্রুপের নাম দিয়ে। এটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফোল্ডার। কেমন? এখন আমি কি করব, এখান থেকে একটা নতুন একটা ফাইল নিব, সাবলাইম টেক্সট থেকে ফাইল নিলাম। এটাকে সেভ করব হচ্ছে কি আপনার ওই ফোল্ডারের মধ্যে নিয়ে। এই যে লালমনিরহাট 303, এই ফোল্ডারের ভিতরে বাই ডিফল্ট যেই ফাইলটা ওপেন হবে লোকাল হোস্ট, যখন আমি লোকাল হোস্ট রান করাবো, বাই ডিফল্ট যে ফাইলটা ওপেন হবে সেটাই হচ্ছে আপনার index.php ফাইলটা। আমি যখনই লোকাল হোস্ট স্ল্যাশ এই আপনার ফোল্ডারের নাম দিয়ে ক্লিক করব, তখনই আমার এই ফাইলটা বাই ডিফল্ট রান হবে। কেমন? আমার কিন্তু এই যে লোকাল হোস্ট চালু করা আছে। এখন দেখেন এই যে আমাদের পিএইচপি ফাইল অবশ্যই .php এক্সটেনশন দিয়ে ফাইলটাকে সেভ করে নিতে হবে। সেভ করে নিলাম। এখন পিএইচপি কোড লেখার সিনট্যাক্স হচ্ছে এটা। পিএইচপি এর কোড লেখার জন্য ব্র্যাকেট হোয়াট পিএইচপি, তারপর হচ্ছে গিয়ে আপনার হোয়াট এটা। কেমন? এর মাঝখানে আপনি যাই লিখবেন পিএইচপি কোড, এর মাঝখানে যা লিখবেন এগুলো সব কি পিএইচপি কোড আপনি লিখতে পারবেন এখানে। সিম্পল। এখন দেখেন আমি সিম্পল আমাদের প্রথম একটা কাজ, একেবারে ফাস্টলি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যেটা করি সেটা হ্যালো ওয়ার্ল্ড লিখে আমরা একটা মেসেজ প্রিন্ট করাই।
আপনারা জাভা স্ক্রিপ্টে দেখছেন, জাভা স্ক্রিপ্টে আমরা মেসেজ প্রিন্ট করাইছি কি দিয়ে, ডকুমেন্ট ডট রাইট এই ফাংশনটা দিয়ে আমরা মেসেজ প্রিন্ট করাইছি। সি প্রোগ্রামিংয়ে আমরা সি ল্যাঙ্গুয়েজ যারা করছি তারা দেখছেন যে আপনার প্রিন্ট এফ নামক একটা ফাংশন আছে, সেটা দিয়ে মেসেজ প্রিন্ট করাইছি। কেমন আপনার এই এটা কি বলে, সি শার্প যেটা আছে, সি শার্প ল্যাঙ্গুয়েজের মধ্যে কনসোল ডট রাইট লাইন আপনার একটা ফাংশন আছে, সেটা দিয়ে আমরা মেসেজ প্রিন্ট করাই। পিএইচপির মধ্যে আমরা মেসেজ প্রিন্ট করাই হচ্ছে ইকো দিয়ে। ইকো একটা ফাংশন আছে, সেটা দিয়ে আমরা মেসেজটাকে প্রিন্ট করাই। ইকো লিখে এই ডাবল কোটেশন যেটা দেওয়া আছে এটার ভিতরে যাই লিখবো সেটা আমার স্ট্রিং হিসাবে আসবে, হ্যালো ওয়ার্ল্ড। কেমন? এখন আমি যদি এটাকে রান করাইতে চাই বা ব্রাউজারে দেখতে চাই, তাহলে আমরা এর আগে আপনার জাভা স্ক্রিপ্ট বলেন এইচটিএমএল পেজ থেকে সরাসরি এখানে রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার দিয়ে করতে পারছি, কিন্তু দেখেন এখানে ওপেন ইন ব্রাউজার দিলে আসতেছে না, কারণ এটার এক্সটেনশন কি দিছি আমি, ডট পিএইচপি। সেক্ষেত্রে আমাকে এটা রান করতে হলে কি করতে হবে, আমার মেন পেজে যাইতে হবে। কেমন? মেন পেজে আসলাম, এসে আমাকে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট দিয়ে মানে হচ্ছে গিয়ে আমি ইয়েতে গেলাম, এখন হচ্ছে গিয়ে আমার ফোল্ডারের নামটা আমি লিখব HSL লালমনিরহাট 303। কেমন? এখন আমি যদি এটাকে আপনার এন্টার বাটন চাপি, আমি তো কোনো ফাইলের নাম দিইনি এখানে, আমি শুধু ফোল্ডারের নাম দিছি। যেহেতু আমি ওই ফাইলটা ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে সেভ করছি, অটোমেটিক্যালি সেই ফাইলটাই আমার এখানে শো করবে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। কথা বুঝতে পারছেন কিনা? এখন ইন্ডেক্স ডট পিএইচপি স্যার আপনারা বলতে পারেন, আপনাদের প্রশ্ন আসতে পারে না মনে, যে আমি যে ইন্ডেক্স ডট পিএইচপি দিয়ে এই ফাইলটাকে সেভ করবো, এটা এমন তো কোনো গ্যারান্টি নেই। তাহলে সেই ফাইলগুলো আমি কিভাবে রান করাবো? এরকম প্রশ্ন আসে মনে? আচ্ছা, প্রশ্ন আসলে করে ফেলবেন, প্রশ্ন আসলে মনের ভিতরে প্রশ্ন চাপায় রাখবেন না, প্রশ্ন করে ফেলবেন। এরকম প্রশ্ন যদি আসে, যেমন ধরেন আমি একটা ফাইল, নতুন আরেকটা ফাইল নিলাম, আমি ফাইলটাকে আমি সেভ করলাম, ইয়ে পেজ সেভ করলাম হচ্ছে কি আপনার প্রোডাক্ট ডট পিএইচপি দিয়ে। কেমন? পিএইচপি প্রোডাক্ট ডট পিএইচপি নামক একটা ফাইল নেম আমি সেভ করলাম। এখানে আমি একটা মেসেজ প্রিন্ট করতেছি, ইকো দিস ইজ প্রোডাক্ট পেজ। আচ্ছা, আমি লিখলাম হচ্ছে দিস ইজ প্রোডাক্ট পেজ। এখন আমি যদি এই ফাইলটা, এটা তো আপনার ওই একই ফাইলের মধ্যে রাখছি, দেখেন এই যে HSL লাল LAL 303 ফাইলের মধ্যে রাখছি, ফোল্ডারের মধ্যে রাখছি। আমি এখন ওইটাকে এখানে রিলোড দেই, আসতেছে না, কিন্তু ও দেখাচ্ছে কি ইন্ডেক্স ডট পিএইচপি, সেটা যেটা যে পেজটা সেটাকে বাই ডিফল্ট দেখাচ্ছে। ওইটা দেখতে হলে আমার এই ফোল্ডারের ভিতরে গিয়ে স্ল্যাশ দিয়ে লিখতে হবে আপনার ওই ফাইলের নামটা, প্রোডাক্ট ডট পিএইচপি। দেখেন চলে আসছে, দিস ইজ প্রোডাক্ট পেজ। কথা বুঝতে পারছেন কি না? আমরা একটা ফোল্ডার থেকে, একটা পিএইচপি ফোল্ডার বা পিএইচপি ফাইল থেকে কিভাবে বিভিন্ন ফাইলগুলোকে আমরা ব্রাউজারে প্রদর্শন করব, এই জিনিসটা কি বোঝা গেছে? আমাদের যে এক একটা ওয়েবসাইটে এক এক রকম নাম থাকে, কিন্তু আমরা তো একটা ফোল্ডারই সার্ভারে নিয়ে আপ দিই, তাই না? নির্দিষ্ট একটা ফোল্ডার আপ দেই, ওই ফোল্ডারটাকে নাম লিখে ক্লিক করলেই টোটাল ওয়েবসাইটটা চলে আসে, তাই না? এখন একটু ট্রাই করেন তো আপনারা, 2-3টা পেজ এই ইনস্টল করা থেকে পর্যন্ত এই পর্যন্ত জাস্ট মেসেজটা প্রিন্ট করার ট্রাই করেন। আমি আসতেছি। একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আপনার ল্যাঙ্গুয়েজ হিসাবে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। কেমন? ল্যাঙ্গুয়েজ হিসাবে কেস সেন্সিটিভ না, কেমন এটা আপনাদেরকে একটা এক্সাম্পল আমি দেখাই। কেস সেন্সিটিভ না হওয়ার দুইটাই সুবিধা আছে, আমি সেটা দেখাচ্ছি আর কি আপনাদের।
দেখেন এই যে ইকো, এখানে যে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আপনার প্রিন্ট করার একটা ইয়ে। আমি এখানে ইকো লিখলাম পিএইচপি ইজ নট এ কেস সেন্সিটিভ। ল্যাঙ্গুয়েজ কেমন, পিএইচপি ইজ নট এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। এখন এটা যদি কেস সেন্সিটিভ না হয় তাহলে অবশ্যই আমাকে এই মেসেজটা সে প্রিন্ট করে দেখাবে। আর কেস সেন্সিটিভ হলে তো অবশ্যই ইকোর, এটা হচ্ছে কি আপনার ইকো লেখার সিনটেক্স যেটা, এটা তো আর ইকো লেখার সিনটেক্স না। আমি একটা দিছি স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, এভাবে তো হইল না। এখন দেখি যদি আমার এটা হয় কেস সেন্সিটিভ না হয়, সে দেখবে ইকো লিখছি কিনা, কোনটা লোয়ার কেস কোনটা আপার কেস সেটা দেখবে না। ইকো যদি লিখি তাহলে সে আমাকে মেসেজটা প্রিন্ট করে দিবে। আমি যদি দেখি কাজ করে কিনা, হ্যাঁ আমার এখানে কাজ করছে হ্যালো ওয়ার্ল্ড, এরপরে লিখছে পিএইচপি ইজ নট এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে কি আমরা বুঝতে পারলাম যে পিএইচপি কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। তবে হ্যাঁ, পিএইচপি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না কিসের ক্ষেত্রে, এর যে সিনটেক্স আছে সিনটেক্সের ক্ষেত্রে, বিভিন্ন ধরনের যে আপনার ইয়াগুলো ফাংশন টাংশনগুলো আছে, বিভিন্ন ধরনের যে লাইব্রেরি ইউজ করার ক্ষেত্রে আমার এটা কেস সেন্সিটিভ না। তবে ভেরিয়েবলের ক্ষেত্রে পিএইচপি অবশ্যই কেস সেন্সিটিভ, একাধিক ভেরিয়েবলের ক্ষেত্রে। দিস ইজ এ নাম্বার, কেমন, এই হচ্ছে আমার একটা ভেরিয়েবলের মধ্যে আমি একটা স্ট্রিং রাখছি। এখন এই ভেরিয়েবলটাকে যদি আমার প্রিন্ট করতে হয়, আমি সাপোজ এখানে আমি চাচ্ছি এই ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করব। তো আমি একটু আগে দেখলাম ইকো স্মল লেটারে লিখছি, ক্যাপিটাল লেটারে লিখছি, যাই লিখছি চলে আসছে, আমাকে প্রিন্ট করে দিছে কিন্তু ধরে নাই। কিন্তু আমি এখানে কি করলাম, ভেরিয়েবলটার ইয়ে দিলাম হচ্ছে এরকম NUM, এভাবে দিলাম, দিয়ে আমি যখন এটাকে রান করাবো, দেখেন লোকাল হোস্টে যখন এটাকে রান করাবো আমাকে বিশাল একটা ইরর দিছে। কি দিছে, আনডিফাইন্ড ভেরিয়েবল NUM ইন এই ফোল্ডারের মধ্যে 6 নম্বর লাইনে। কেমন, তো 6 নম্বর লাইনে আমি যাই, 6 নম্বর লাইনে যে এটা, তার মানে বোঝা গেল আমার পিএইচপি যদিও আপনার কেস সেন্সিটিভ না, কিসের ক্ষেত্রে, ওর লাইব্রেরি বা হচ্ছে গিয়ে বিভিন্ন যে ফাংশন আছে সেগুলোর ক্ষেত্রে, কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে অবশ্যই এটা কেস সেন্সিটিভ। আমি কি বুঝাইতে পারছি, পিএইচপি ভেরিয়েবলের ক্ষেত্রে অবশ্যই কি কেস সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ। আমি যেই মেসেজটা দিতে চাচ্ছি আপনাদেরকে, সেই মেসেজটা কি আপনারা পাইছেন, কখন কেস সেন্সিটিভ আর কখন কেস সেন্সিটিভ না, শিওর? আচ্ছা, এখন দেখেন এই যে এখানে হচ্ছে প্রিন্টের একটা ফাংশন ইকো, পিএইচপিতে মেসেজ বা যে কোনো আউটপুট আরেকভাবে প্রিন্ট করানো যায়, সেটা হচ্ছে আপনার, আমি এটাকে কেটে দিই, সেটা হচ্ছে প্রিন্ট ফাংশন নামক একটা ফাংশন আছে, প্রিন্ট আর আছে, আমি শুধু প্রিন্ট দিয়ে দিব, আর দিব না, শুধু প্রিন্ট দিয়ে আপনি এই ইকোর কাজটাও করতে পারেন শুধু প্রিন্ট দিয়ে। আমি যদি এখানে আপনার ওই যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলটাকে আমি এখানে কল করি, তাহলে দেখেন এটাকে বাদ দিই, দেখেন আমি প্রিন্টের মাধ্যমে কিন্তু মেসেজটাকে প্রিন্ট করাইছি, দিস ইজ এ নাম্বার। আমি যদি চাই এটা প্রিন্টের মাধ্যমে করাবো না, এটাকে আমি ইকোর মাধ্যমে করাবো, সেটাও করতে পারবো। আমি ইকোর মাধ্যমে করলে কি হবে, আপনার এই যে জাস্ট ভেরিয়েবলটাকে ধরে আমি এখানে বসাই দিব, কেমন, এটাকে আমি বাদ দিয়ে দিই,
সেম জিনিসটাই আমি ইকোর মাধ্যমে প্রিন্ট করে দেখাইতে পারবো। ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আমি ইকোর মাধ্যমে আউটপুট দেখাইতে পারবো। দেখতে পাচ্ছেন এই যে আউটপুট কিন্তু চেঞ্জ হয় না, এটাই আছে। এখন আসি আমরা দুইটা জিনিস আমরা দেখাইলাম আপনাদেরকে, একটা হচ্ছে ইকো আর একটা হচ্ছে প্রিন্ট। এই দুইটা হচ্ছে আপনার পিএইচপির লাইব্রেরি ফাংশন। কথা বুঝতে পারছেন কিনা? একটা হচ্ছে প্রিন্ট, আরেকটা হচ্ছে ইকো। দুইটার কাজ সেম। এখন আসি দুইটার কাজ যদি সেম হয় তাহলে আমরা ইকো কেন ব্যবহার করি? পিএইচপিতে দেখবেন সব জায়গায় সবাই ইকো ব্যবহার করে, আমরা কেন প্রিন্ট ব্যবহার করি না? এটার একটা কারণ হচ্ছে ইকো প্রিন্টের চাইতে ফাস্টার। ইকো প্রিন্টের চাইতে কি ফাস্টার, প্রিন্ট ফাংশনের চাইতে ইকো ফাংশনটা কি ফাস্টার বেশি। কথা বুঝতে পারছেন কিনা? খুব দ্রুত কাজ করে, দ্রুত কম্পাইল হয়, দ্রুত এক্সিকিউট হয়, অনেক তাড়াতাড়ি হয়, সময় কম লাগে। এই জন্য আমরা ইকোটাকে ব্যবহার করি। আরেকটা বিষয় হচ্ছে ইকো কোনো ধরনের ভ্যালু রিটার্ন করে না। এগুলো আপনারা খাতায় লিখে নেন। ইকো কোনো ধরনের কি করে না, ভ্যালু রিটার্ন করে না। আমার কথা বুঝতে পারছেন? ইকো কোনো ধরনের ভ্যালু রিটার্ন করে না। প্রিন্ট ফাংশন ভ্যালু রিটার্ন করে, এবং সেটা হচ্ছে আপনার ইন্টিজার, মানে হচ্ছে নাম্বার 1। সেটা হচ্ছে 1। আমরা যে কোনো একজন বলেন আপনারা ভেরিয়েবলটা কি? হোয়াট ইজ ভেরিয়েবল? এটার যদি সহজ ভাষায় বলি, আমরা কোনো ভ্যালু রাখার একটা জায়গা বা পাত্র যেখানে আমরা ভ্যালুটাকে রাখি। ভেরিয়েবল হচ্ছে গিয়ে আপনার এমন একটা জায়গা যেখানে আমরা কি করি, কোনো ভ্যালুকে স্টোর করে রাখি। মানে একটা অ্যাজ এ কন্টেইনার হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল। কথা বুঝতে পারছেন কিনা? আর এই পিএইচপিতে ভেরিয়েবলকে আমরা ডলার সাইন দিয়ে প্রকাশ করি। ভেরিয়েবলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডলার সাইন দিয়ে। জাভা স্ক্রিপ্টে আমরা ভেরিয়েবল কি দিয়ে প্রকাশ করছিলাম মনে আছে? জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল var দিয়ে। পিএইচপিতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব হচ্ছে আপনার ডলার সাইন দিয়ে। ভেরিয়েবল লিখার কিছু আপনার নিয়ম আছে, নিয়মগুলো একটু লিখে নেন। আমি যদিও আপনার আজকে স্লাইডটা কই রাখছি আমার মনে নাই। স্লাইড করা আছে আপনাদের পিএইচপির জন্য, স্লাইড করা আছে, আমার স্লাইড মনে নাই কই রাখছি। আমি মুখে বলতেছি, আমার যতটুকু মাথায় আছে আপনারা লিখে নেন। আপনার পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লারেশন শুরু করতে হয় অবশ্যই আপনার ডলার সাইন দিয়ে। মাস্ট বি আপনাকে ডলার সাইন দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবং ডলার সাইনের পরে আপনি ডলার সাইনের পরে হোয়াইট স্পেস দিতে পারবেন না, ফাঁকা দিতে পারবেন না। তারপর হচ্ছে আপনার নাম্বার দিতে পারবেন না, যেমন 1 2 3 এই টাইপের নাম্বার দিতে পারবেন না। কি কি দিতে পারবেন না সেটা বলে দিলাম। ডলার সাইনের পরে আপনার হোয়াইট স্পেস দিতে পারবেন না, নাম্বার দিতে পারবেন না। কিন্তু আপনি ভেরিয়েবলের মধ্যে নাম্বার ইউজ করতে পারবেন। অবশ্যই কি করতে হবে সেটার জন্য আপনার ডলার সাইনের পরে একটা আন্ডারস্কোর দিতে হবে, অথবা আপনি কোনো অ্যালফাবেট দিতে হবে, লোয়ার কেস অথবা আপার কেসের। আপনার লোয়ার কেস আমি লিখে দিচ্ছি আপনাদেরকে। লোয়ার কেস আপনার এ থেকে জেড পর্যন্ত এগুলো ইউজ করতে পারবেন ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ডলার সাইনের পরে, অথবা আপনি আপার কেস এ থেকে জেড পর্যন্ত ইউজ করতে পারবেন। এগুলো ইউজ করার পরে এরপরে আপনি নাম্বার ইউজ করতে পারবেন, কিন্তু ডলার সাইনের পরে সাথে সাথে নাম্বার ইউজ করা যাবে না। লোয়ার কেস ইউজ করতে পারবেন, আপার কেস ইউজ করতে পারবেন, আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে এই যেটা, এটা আপনি ইউজ করতে পারবেন ডলার সাইনের পরপরই। কথা বুঝতে পারছেন কিনা? এই তিনটা জিনিস দিয়ে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। আমি যদি একটা করে এক্সাম্পল দেখাই, যেমন ধরেন এই যেমন নাম্বার, এটা লোয়ার কেস দিয়ে শুরু হয়েছে, আমার ডলার সাইনের পরেই লোয়ার কেস দিয়ে শুরু হয়েছে।
আরেকটা আমি ইয়ে করি, যেমন NUM, এটাও কিন্তু একটা ভেরিয়েবল। কথা বুঝতে পারছেন কি না? আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আপনার $_NUM, সরি $_NUM, এটাও কিন্তু একটা ভেরিয়েবল। এখানে সেম নাম্বার নামক একটা ভেরিয়েবল আমি তিনভাবে ডিক্লেয়ার করছি। এই হচ্ছে আপনার অ্যালফাবেটিক্যালি শুরুতেই $এর পরে লোয়ার কেস দিবেন, শুরুতে $এর পরে আপার কেস দিয়ে শুরু করতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবেন। এই তিনভাবে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করা শুরু করতে পারবেন। তারপরে আপনি এগুলো লেখার পরে একটা বা দুইটা লেটার দেওয়ার পরে আপনি নাম্বারও দিতে পারবেন। এখানে আপনি নাম্বার দিতে পারবেন, এখানেও আপনি নাম্বার দিতে পারবেন। কেমন? আপনি নাম্বার অ্যালফাবেটের পরে নাম্বার দিতে পারবেন। 3 প্রকার ভেরিয়েবল কি কি? একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। ভেরিয়েবল কয় ধরনের হয় পিএইচপিতে বলেন তো? 3 ধরনের। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। আমি এখন আপনাদের দুইটা দেখাবো। ধরেন একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার কালার। কেমন? কালারের মধ্যে দিয়ে দিলাম আমি ব্লু, একটা স্ট্রিং দিলাম। এখন আমার ভেরিয়েবলের নাম হচ্ছে গিয়ে কি কালার। এর মধ্যে যদি আমি একটা ফাংশন ক্রিয়েট করি, ফাংশন ডিক্লেয়ার করি, ফাংশনের নাম দিলাম হচ্ছে আপনার মাইকার। কেমন? ফাংশনের নাম মাইকার দিলাম। দেন ফাংশনের ভিতরে গিয়ে আমি এই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটাকে আমি কল করলাম। কিভাবে কল করলাম? ইকো আমি $সাইন দিয়ে হচ্ছে কালার। দেখেন যদিও কোনো আউটপুট আসবে না আমার, আমি শুধুমাত্র একটা ফাংশনের মধ্যে এটাকে কল করছি, যদিও আউটপুট আসবে না। এই যে আমি ফাংশনের ভিতরে আমি ভেরিয়েবলটাকে কল করছি, এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে ফাংশনের বাইরে। যেমন কালার নামক ভেরিয়েবল ফাংশনের বাইরে ডিক্লেয়ার করে ফাংশনের ভিতরে আমি ইউজ করছি। এই ভেরিয়েবলটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল, যেটা ফাংশনের বাহিরে ডিক্লেয়ার করা হয়, ফাংশনের ভিতরে আমি ইউজ করতে পারি। আর যে সকল ভেরিয়েবল ফাংশনের ভিতরেই ডিক্লেয়ার করা হয়, ফাংশনের ভিতরেই আমি কল করে ইউজ করতে পারি, সেগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। যেমন আমি যদি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার দিলাম কালার 1 নামক একটা ভেরিয়েবল নিলাম, এখানে সামথিং কিছু একটা দিলাম, ধরেন ABCD দিলাম। এখন এর ভিতরে যদি আমি এটাকে ইউজ করি, এই ফাংশনের ভিতরে কল করলাম, ফাংশনের ভিতরে যদি আমি এটাকে ইকো করি কিভাবে? আপনার কালার 1 দিয়ে $সাইন, এটার ভিতরে আমি এখানেই কল করছি, এখানে এটাকে আপনার ডিক্লেয়ার করা হয়েছে। এই যে কালার 1 ভেরিয়েবলটা, এটা হচ্ছে আপনার লোকাল ভেরিয়েবল, আর হচ্ছে কালার যে ভেরিয়েবলটা, এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। কথা বুঝতে পারছেন? লোকাল ভেরিয়েবল আর গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্যটা সেটা স্কেলার ডাটা টাইপ হচ্ছে গিয়ে আপনার 3 ধরনের। 1 নাম্বার বুলিয়ান, এটাও দেখাইছি আপনাদের জাভাস্ক্রিপ্টে। 2 নাম্বার ইন্টিজার, এটাও আমি দেখাইছি। 3 নাম্বার ফ্লোট। না, ডাবল আর ফ্লোট আলাদা আলাদা, কিন্তু দুইটা একই রকম, কিন্তু দুইটার আপনার হচ্ছে গিয়ে মেমোরিতে স্পেস দুইটা দুই রকম নেয়। 4 নাম্বার হচ্ছে আপনার স্ট্রিং। এই গেল হচ্ছে স্কেলার ডাটা টাইপ। তারপরে হচ্ছে গিয়ে আপনার ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ বা কম্পাউন্ড ডাটা টাইপ, এটাকে বলা হয়
কম্পাউন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন বা কম্পাউন্ড ডেটা টাইপের মধ্যে আপনার দুই ধরনের ডেটা টাইপ আছে, এটাও আপনাদের দেখাইছি আমি। একটা হচ্ছে অ্যারে, আর একটা হচ্ছে আপনার অবজেক্ট। এটা আপনারা জাভাস্ক্রিপ্টে দেখছেন। 3 নাম্বার হচ্ছে আপনার স্পেশাল ডেটা টাইপ। স্পেশাল ডেটা টাইপ। স্পেশাল ডেটা টাইপ হচ্ছে গিয়ে আপনার দুইটা, একটা হচ্ছে রিসোর্স, আরেকটা হচ্ছে, আমাকে একটু পানি খাওয়া তো, নাল। এই হচ্ছে পিএইচপি 7-এ আপনার ডাটা টাইপ 3 ধরনের আলাদা আলাদা করা হয়েছে। একটা হচ্ছে স্কেলার ডাটা টাইপ বা প্রিডিফাইন, একটা হচ্ছে গিয়ে আপনার কম্পাউন্ড ডাটা টাইপ বা ইউজার ডিফাইন, আর একটা হচ্ছে স্পেশাল ডাটা টাইপ। এখন তিনটার মধ্যে 3 ধরনের আলাদা আলাদা ডাটা টাইপ আছে। যেমন স্কেলার ডাটা টাইপ বা প্রিডিফাইন ডাটা টাইপের মধ্যে আছে বুলিয়ান, তারপর আছে ইন্টিজার, তারপর ফ্লোট, তারপর স্ট্রিং। দেন কম্পাউন্ড ডাটা টাইপের মধ্যে আছে অ্যারে, অবজেক্ট। স্পেশাল ডাটা টাইপের মধ্যে আছে হচ্ছে রিসোর্স, নাল। কেমন? প্রত্যেকটা ডাটা টাইপের এক্সাম্পল সহ আমরা আজকে দেখব। এটুকু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা খাতায় লিখে নিতে পারেন তুলে। আমি রেকর্ড অফ করি, এগুলো মুছে দেই, আপনারা লিখে নিয়েন। আচ্ছা, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা একটা একটা করে ডাটা টাইপ দেখতে থাকি, কেমন? ওকে, একেবারে শুরুর ডাটা টাইপটা হচ্ছে কি আপনার বুলিয়ান ডাটা টাইপ, নাকি? এটাই তো আমার মনে আছে অবশ্য। শুরুটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান বলতে কি? বুলিয়ান হচ্ছে কি আপনাকে একটা আউটপুট দিবে, হয়তো ট্রু নয়তো ফলস। কেমন? দিলাম ইফ, সিম্পল একটা ইয়ে দিয়ে দিলাম আমি এখানে, ইফ ট্রু এখানে একটা মেসেজ প্রিন্ট করি, ইকো লিখলাম হচ্ছে দিস কন্ডিশন ইজ ট্রু। যদি ট্রু হয় তাহলে আপনাকে কন্ডিশন ট্রু দিবে। হ্যাঁ, আর যদি ফলস হয়, এটা আমি, এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ, ক্যাপিটাল লেটারই দিই। আর যদি আপনার ফলস হয় তাহলে আপনাকে সে ইকো দিস কন্ডিশন ইজ ফলস। কেমন? ওকে, তা আমি দেখি আমার আউটপুট কি দেয়। ইন্ডেক্স ডট পিএইচপিতে দিয়ে দিচ্ছি না, দিস কন্ডিশন ইজ ট্রু। যদি ট্রু হয় তাহলে এটা, আর যদি ফলস হয় তাহলে ওইটা দিবে। এই বুলিয়ান ডাটা টাইপ এই এই জিনিসটাই দেয় আপনাকে, ট্রু আর ফলস। ধরেন আমি এখানে একটা কন্ডিশন দিই, যদি আমি ইফ এলস দিয়ে দিই, ইফ আপনার 20, সরি আমি এখানে আরেকটা ইয়ে করে নিই, আপনার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ভেরিয়েবল
দিলাম হচ্ছে নাম, ভেরিয়েবলের দিলাম নাম্বার, এটাকে আমি এখানে রাখলাম হচ্ছে আপনার 50। কেমন? এই হচ্ছে আমার একটা কন্ডিশন এখানে দিলাম। এখানে দিলাম হচ্ছে ভেরিয়েবলের যে $, আমি এই ভেরিয়েবলটাকে করে দিই যে আপনার যদি এটা ট্রু হয়, মানে হচ্ছে এই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে সেটা যদি 20-এর চাইতে বড় হয়, কন্ডিশন ইজ ট্রু, আদারওয়াইজ এখানে লিখে দিই এলস। আমার মনে হয় এটা পারফেক্ট হবে। এলস হচ্ছে কন্ডিশন ইজ ফলস। এখন দেখেন কন্ডিশন ইজ ট্রু, কন্ডিশন ইজ ফলস কখন আসবে? যদি আমি এটাকে উল্টাই দেই, যে নাম্বারটা এখানে দিচ্ছি 50 ভেরিয়েবলের মধ্যে, এই ভেরিয়েবলটা হচ্ছে 50-এর চাইতে বড়, মানে 20টা হচ্ছে 50-এর চাইতে বড়, তাহলে দেখেন আমার ফলসটা দেখাবে, কন্ডিশন ইজ ফলস। কেমন? এইগুলো বুলিয়ান ডাটা টাইপ, ট্রু আর ফলস এই দুইটা জিনিস আসবে। কন্ডিশন দেবে, কন্ডিশন চেক করে ট্রু ফলস দিবে আপনাকে। কেমন? তারপর আরেকটা কি আছে ডাটা টাইপ বলেন তো? আরেকটা আছে ইন্টিজার ডাটা টাইপ। তো ইন্টিজার ডাটা টাইপটাতে আমি আরও কিছু নিয়ে নিই। যেমন এটাকে দিলাম হচ্ছে আপনার নাম্বার 1, এরপরে আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার 2 নামক, এর মধ্যে আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি আপনার 70। কেমন? আমি আরেকটা ভেরিয়েবল নিচ্ছি আপনার নাম্বার 3 নামক, এর মধ্যে আমি কি করব, নাম্বার 1 প্লাস নাম্বার 2 এই দুইটাকে আমি কি করব, যোগ করে দিব এখানে। কেমন? ইকো করাবো হচ্ছে আপনার এটুকু, কন্ডিশনটুকু কেটে দিই, কন্ডিশনের দরকার নাই। ইকো নাম্বার 3। এখন দেখেন এই যে এখানে দুইটা ডাটা টাইপ আমি নিছি, হ্যাঁ, ইন্টিজার ডাটা টাইপ। কেমন? ইন্টিজার ডাটা টাইপ হচ্ছে গিয়ে আপনার নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পূর্ণ সংখ্যা। মানে নেগেটিভ একটা রেঞ্জ আছে, পজিটিভ একটা রেঞ্জ আছে। যত ধনাত্মক ঋণাত্মক নাম্বার আছে এই রেঞ্জের মধ্যে এগুলো সবই হচ্ছে ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের একটা রেঞ্জ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। রেঞ্জ অফ ইন্টিজার ডাটা টাইপ ইন পিএইচপি, এটার রেঞ্জ এই যে দেখেন, ইন্টিজার ডাটা টাইপের রেঞ্জ হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে মাইনাস এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার ইন্টিজার ডাটা টাইপের রেঞ্জ। আমি দেখাচ্ছি আপনাদের, এই যে মাইনাস এত থেকে, এগুলো হচ্ছে কমা, কিন্তু এই যে মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত। কেমন? আমি যদি একক দশক হিসেবে গুনি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 214 কোটি 214,84,647 পজিটিভ নাম্বার। পজিটিভ রেঞ্জ হচ্ছে এতটুকু, আর নেগেটিভ রেঞ্জ হচ্ছে 0-র পরে মাইনাস এত পর্যন্ত। এটা হচ্ছে আপনার ইন্টিজার নাম্বারের রেঞ্জ। কথা বুঝতে পারছেন? এর মধ্যে এই মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত যা আছে সবগুলো ইন্টিজার নাম্বার। ক্লিয়ার? বোঝা গেছে? এই ইন্টিজার ডাটা টাইপ যেগুলো আছে, এখানে দুইটা ইন্টিজার টাইপ নিছি, এগুলো কি এই রেঞ্জের মধ্যে পড়ে না? 50, 70 এই দুটো তো ইন্টিজার ডাটা টাইপের মধ্যেই পড়ে নাকি? আচ্ছা, তো এগুলো সবই হচ্ছে ইন্টিজার। দুইটা নিলাম, দুইটা ভেরিয়েবলের মধ্যে আরেকটা ভেরিয়েবল নিয়ে
এই দুইটাকে যোগ করে দিলাম। এখন আমি এই যোগফলটা এখানে দেখতে চাই। এখানে আরেকটা কাজ করি, আমি এখানে ইকো যেহেতু দিছি, এখানে একটা স্ট্রিং দিয়ে দিই। স্ট্রিংটা হচ্ছে the sum of, আচ্ছা আরেকটা বিষয়, আমরা জাভা স্ক্রিপ্টে কনকেট করছি প্লাস চিহ্ন দিয়ে, কেমন ভেরিয়েবলের, অনেক ভেরিয়েবলের সাথে আমরা কনকেট করছি না জাভা স্ক্রিপ্টে প্লাস চিহ্ন দিয়ে, এখানে কনকেট করবো হচ্ছে কি ডট চিহ্ন দিয়ে, $, নাম্বার 1 ডট and the sum of এত and এটা হচ্ছে আপনার $, নাম্বার 2 $, is এত। ওকে, আমি যদি এটাকে রান করাই, দেখেন এখান থেকে তো রান করাতে পারতেছি না, এখানে লোকাল হোস্টে গিয়ে, আচ্ছা সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড দিব, কমা দিয়ে দিছি এটা। ওকে, তাহলে আমি যদি সামনে যাই, দেখেন দ্য সাম অফ 50 and 70 is 120। কথা বুঝতে পারছেন কিনা? তা আমি এখানে আপনার দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিলাম, ডেটা টাইপ দিলাম ইন্টিজার ডেটা টাইপ, ভেরিয়েবল নিলাম নাম্বার 1 নাম্বার 2 আর নাম্বার 3-তে রেখে ওই দুইটা ভেরিয়েবলকে যোগ করে দিলাম। আপনি এখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারেন। এখানে যদি আপনি বিয়োগ করেন তাহলে নেগেটিভ মান আসবে, কারণ সামনে থাকবে 50 এর পরে থাকবে এত। এখানে আমি সাম না দিয়ে সাবট্রাকশন দিই, সাবট্রাকশন, কেমন বিয়োগফল, আমাদের বিয়োগফল আসছে হচ্ছে এটা, দেখেন -20। তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন যদি দেন আপনি, এখানে স্টার, এখানে দিবেন হচ্ছে কি আপনার মাল্টিপ্লিকেশন, এই যে এটার গুণফল হচ্ছে এটা। আপনি যদি ডিভিশন দিতে চান ডিভিশনও করতে পারেন, সবই করতে পারবেন এখান থেকে। কথা বুঝতে পারছেন কিনা? এইগুলো আমাদের ইন্টিজার ডেটা টাইপ। তারপর আরেকটা কি ডেটা টাইপ আছে বলেন তো? ফ্লোট। ফ্লোট টাইপের ডেটা যদি হয় আমি এখান থেকেই দিয়ে দিই, মানে দশমিক নাম্বার। স্কেলার ডেটা টাইপ যদি শেষ হয়, বাকি আছে কি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, কম্পাউন্ড ডাটা টাইপ বা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে অবজেক্ট। এই দুইটা আমি আপনাদের এখন করাবো না, আমি অ্যারে আলাদা করাবো, পিএইচপির অ্যারেটা, তখন আপনার অ্যারে ডাটা টাইপটা দেখে নেবেন। প্লাস হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যখন করাবো তখন আপনারা অবজেক্ট দেখে নিতে পারবেন। এই জন্য এখানে আর সময় নষ্ট করতেছি না, সামনের দিকে যাব। দুইটা ছিল, একটা হচ্ছে আপনার নাল আর একটা হচ্ছে রিসোর্স। দেখেন রিসোর্স মূলত কোনো ডাটা টাইপ না, এটা হচ্ছে আপনার পিএইচপির কোনো ইন্টারনাল ডাটা টাইপ না। পিএইচপির সাথে অন্য কোনো এক্সটার্নাল ফাইল বা এক্সটার্নাল কোনো ডকুমেন্ট অথবা এক্সটার্নাল কোনো রিসোর্স যদি যুক্ত হয়, হ্যাঁ, সেটাকেই আপনার বলা হয়, এটা কি বলা হয় যেন স্পেশাল ডাটা টাইপের মধ্যে, আরে আমি তো স্ক্রিন শেয়ার করি নাই, সাথে পিএইচপির কানেকশন দিতে চাই না। এই যে পিএইচপির কানেকশনটা ডাটাবেজের সাথে দিলাম একটা স্ট্রিংয়ের কানেকশন, স্ট্রিংয়ের মাধ্যমে, এটাই হচ্ছে একটা রিসোর্স, নট স্পেসিফিক কোনো ডাটা টাইপ। আমার কথা বুঝছেন কি না? পিএইচপির স্পেসিফিক কোনো ডাটা টাইপ না, ওইটা হচ্ছে আপনার রিসোর্স জাস্ট, এটাকে বলা হয় রিসোর্স বা স্পেশাল ডাটা টাইপ। আরেকটা হচ্ছে নাল। নাল যেটার মধ্যে আপনার শুধুমাত্র আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, কোনো ভ্যালু দিলাম না, ফাঁকা। যেমন আপনার এই যে নাম্বার 1, এর মধ্যে যদি আমি দেই নাল,
কেমন? এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভ্যালু নাই, জাস্ট হচ্ছে ফাঁকা। কথা বুঝতে পারছেন? এই কিন্তু কোনো কিছু রিটার্ন করবে না, এটা একেবারেই ফাঁকা। এটা হচ্ছে একটা আপনার স্পেশাল ডেটা টাইপ। এই দুইটা জিনিস, একটা হচ্ছে যদি পিএইচপির সাথে অন্য কোনো রিসোর্স কানেক্ট করার জন্য আমরা যে স্ট্রিং বা কানেকশন স্ট্রিং আমরা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে আপনার রিসোর্স ডাটা টাইপ, আরেকটা হচ্ছে নাল ডাটা টাইপ। নাল ডাটা টাইপ যেটার কোনো ভ্যালু থাকে না, সেটা হচ্ছে নাল ডাটা টাইপ। কথা বুঝতে পারছেন কিনা? আমরা পড়ছি জাভাস্ক্রিপ্টে, পড়ছি না? অনেক ধরনের অপারেটর আমরা পড়ছি না? যেমন অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপরে লজিক্যাল অপারেটর। এই অপারেটরগুলো তো আমরা পড়ছি, পড়ছি কি না? এক্সাম্পলও দিছি, মনে আছে এগুলো? আচ্ছা, অ্যারিথমেটিক অপারেটরের দু একটা এক্সাম্পল কেউ দেন তো আমাকে। দিতে পারবেন? অ্যারিথমেটিক অপারেটর দু একটা এক্সাম্পল দেন। হ্যাঁ হ্যাঁ, এগুলোই তো। এগুলো কি আপনাদের আবার নতুন করে করাইতে হবে পিএইচপিতে? আচ্ছা, আমি আপনাদেরকে শুধু লিস্টটা দিয়ে দিচ্ছি। পিএইচপির যে অপারেটরগুলো আছে, এই অপারেটরের লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে কি কি অপারেটর আছে। একটা হচ্ছে আপনার অ্যারিথমেটিক অপারেটর, যেগুলো যেগুলো আপনারা দেখেননি সেগুলো আমি দেখাবো। অ্যারিথমেটিক, তারপর আরেকটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, দেন হচ্ছে গিয়ে আপনার বিট ওয়াইজ অপারেটর। যেগুলো এর আগে দেখাই নাই সেগুলো বলবেন, দেখাই দিব। তারপর হচ্ছে গিয়ে আপনার কম্পারিজন অপারেটর, কম্পারিজন, স্পেলিংটা ঠিক আছে কিনা আমি জানি না। আচ্ছা, কম্পারিজন অপারেটর, স্পেলিংয়ের জন্য স্পেলিং মিস্টেক হইতে পারে, এটা আপনারা একটু ইয়ে করে নিন। 5 নাম্বার আপনার হচ্ছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর। এটাও দেখছেন আপনারা? এটা দেখছেন কি না? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর, হ্যাঁ, লজিক্যাল অপারেটর। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে গিয়ে আপনার লজিক্যাল, তারপর হচ্ছে আপনার স্ট্রিং অপারেটর, দেন হচ্ছে আপনার অ্যারে অপারেটর, 9 নাম্বার হচ্ছে আপনার 8 পর্যন্ত দিয়েছি না, আরও তো আছে অপারেটর, হিউজ আছে। টাইপ অপারেটর, আরও আছে, দিব। এক্সিকিউশন অপারেটর, এক্সিকিউশন অপারেটর, আরেকটা হচ্ছে আপনার ইরর কন্ট্রোল অপারেটর। কেমন? এই যে এতগুলো অপারেটর আছে, এই অপারেটরগুলোর এক্সাম্পল যদি আমি দেই, যেমন ধরেন আপনার এরিথমেটিক অপারেটরের এক্সাম্পল আমরা দিতে পারি। আপনারা বললেন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে আপনার এরিথমেটিক অপারেটর। যোগ, বিয়োগ, গুণ, ভাগ,
কেমন? তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, যেমন হচ্ছে গিয়ে আপনার ইকুয়াল, সরি, তারপর হচ্ছে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন হচ্ছে গিয়ে আপনার প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপর হচ্ছে গিয়ে আপনার আরও আছে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে, স্টার, ইকুয়াল, ডিভাইডেড ইকুয়াল, এগুলো হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। না